জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, সাথে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর, আছেন বিএনপি দলের সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ। ডাক্তার জাহিদ, গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হলো সাংবাদিকদের, তারা সকল বিষয়ে মোটামুটি পরিষ্কার তথ্য দেওয়ারও চেষ্টা করলেন, তারপরও গুজবের একটি রাত পার করলো কেউ কেউ, কেন? মানে কিছু হোক বা না হোক, গুজব যারা ছড়াতে চান, মানে ওই যে এক ভেড়াকে নেকড়ে খাবে, তার অজুহাত লাগবে, সেটা অজুহাত বের করবেই। আসলে কেউ কেউ চায় গুজব ছড়াতে, সামান্য কোনো বাহানা যদি হয় সেই বাহানাকে কেন্দ্র করে। এবং এটা 5 তারিখের পর থেকেই আমরা খেয়াল করব কিছু সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তার কিন্তু ওয়ারেন্ট হয়েছে। দেখবেন ওই ঘুরে ফিরে একই গল্প ফেঁদে ফেলা হয়, যে সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানকে ব্লেম করে তাকে এক ধরনের ভিলেইনে পরিণত করার চেষ্টা, যে কোনো ঘটনা ঘটুক। মানে প্রেসিডেন্ট সরে না কেন, প্রেসিডেন্টকে সরানো যায়নি কেন, এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, সব কিছুর জন্য কেষ্টা ব্যাটাই চোর। সো আমাদেরও একজন সেনাপ্রধান ব্যাটাই চোর, এই ন্যারেটিভ মানে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক সেটারই একটা ঘটনা। কারণ হলো, যেহেতু সেনাবাহিনীর বেশ উচ্চ পর্যায়ের, আমি তালিকা দেখলাম, সার্ভিং যেসব অফিসার্স আছেন তার মধ্যে একজন মেজর জেনারেল, 4 বা 5 জন ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, একজন মাত্র মেজর, এর বাকি সবাই লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড অ্যাবাভ। সো বেশ উঁচু পর্যায়ের মানুষজন এখানে অ্যাকিউজড হয়েছেন, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। সো এটা একটা মোক্ষম সময় ছিল যে এই ধরনের একটা গুজব দেওয়ার জন্য। আমি একটা জিনিস যোগ করতে চাই, গুজব যে কাজ করেনি, মানে প্রিয় দেশবাসী বলে অনেক মানুষকে, দেশবাসীকে যে আহ্বান জানানো হয়েছিল, সেই আহ্বান তামিল করার জন্য ইভেন তাদের এই খুবই, যারা এগুলো স্প্রেড করছেন, তারা যদি রাস্তায় গিয়ে সেলফি টেলফি দিয়ে স্প্রেড করতেন যে এই যে আমি আছি আপনারাও আসেন, তারাও শেয়ার করছেন, আপনারা সবাই আসেন, মানে সবাই আসার আহ্বান জানাচ্ছেন। সো তারা ওই গুজব ছড়িয়ে চেষ্টা করেছিলেন একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশন তৈরি করা। এবং আরেকটা জিনিস একটু যোগ করি, আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী এমনিতেই আছে। সো কিছু মানুষজন যদি নিদেন পক্ষে গিয়ে সেই সেনাবাহিনী সদস্যদের সাথে কোনো না কোনো রকম সংঘাতে জড়ানোর চেষ্টা করতেন, তাদের যে চেষ্টা সেটা খানিকটা সফল হতে পারত বলে তারা মনে করেছেন, তারা সেই চেষ্টা করেছেন, কিন্তু দিনের শেষে এগুলো সব কিছুই ব্যর্থ হয়েছে। তবে এটা একটা জিনিস প্রমাণ করে যে এই ধরনের ঘটনা ঘটবে। একটু বলে ফেলা জরুরি, কেন সেনাপ্রধান, বহুবার বলেছি, এই ভদ্রলোক অ্যাডভেঞ্চারাস না। আসলে বাংলাদেশে চাইলে উনি প্রথম থেকে বা পরবর্তীতে বিভিন্ন সময় আমাদের এই ধরনের দেশে সুযোগ খোঁজে সেনাপ্রধান রাজা কীভাবে ক্ষমতা নিয়ে নেওয়া যায়। রাদার এই ভদ্রলোক শেখ হাসিনার বিরুদ্ধে গেলেন, জনগণের পক্ষে দাঁড়ালেন, এবং পরবর্তীতে নিয়মিত বিরোধীতে তিনি নির্বাচনের কথা বলছেন। তাই না, বলতে পারেন কিনা এই ডিবেট কেউ করেন, আমি এটা সরিয়ে রেখে বলছি। সো বাংলাদেশে যারা চায় না নির্বাচন ঠিকঠাক মতো হোক, বাংলাদেশ আনস্টেবল অবস্থায় থাকুক, তারা এটা করছেন এবং তারা এটা ভবিষ্যতেও চালিয়ে যাবেন ফর শিওর। জি, আনিস আলমগীর, গতকাল প্রেস সচিব বললেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া গুজব। তিনি বললেন যে এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এসব অসৎ গুজব ছড়ানো হচ্ছে। প্রেস সচিব জানিয়েছেন, সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু তারপরেও আমরা দেখলাম আলোচনা, সমালোচনা, গুজব থেমে থাকেনি। কেন, কার স্বার্থে এগুলো হচ্ছে? একটা সেকেন্ড একটু যোগ করে দিই। জি, মানে আমাদের সাবেক রাজপুত্র সজীব ওয়াজেদ জয় একটা এআই জেনারেটেড ছবি শেয়ার করেছেন, যেখানে মিলিটারি অফিসারদেরকে পুলিশরা ধরে নিয়ে যাচ্ছেন টাচ্ছেন। সো গুজব কারা কারা ছড়ায়, কেন ছড়ায়, আমার মনে হয় এই ছবি শেয়ার করে লেখাটা, এই যে উস্কানিটা, এটার উদ্দেশ্য সম্ভবত বোঝা যাবে তার এই শেয়ারটা দেখে। আনিস আলমগীর,
গুজব কারা ছড়ায় সেটা 5 আগস্টের পর থেকে একেবারেই ক্লিয়ার। এই গুজববাজরাই, ডক্টর জাহিদ আমার সঙ্গে মানে আমার বলার বাইরেও অনেকগুলো বলে দিয়েছেন, যাতে করে আমি এখন একটু যোগ করতে চাচ্ছি। শুধু সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হলো প্রথম, অথচ এই লোকটি কিন্তু শেখ হাসিনার সরকারকে পতনের জন্য যদি দায়ী করা হয় বড় ধরনের, তাকেই বলা যেতে পারে যে সেনাবাহিনীর ভূমিকায় এখানে মুখ্য ভূমিকা ছিল। কারণ আমরা যত অভ্যুত্থান দেখেছি, সেই 90 বলেন বা এর আগে বলেন, সমস্ত অভ্যুত্থানে সেনাবাহিনীর ছাড়া, কনসার্ন ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি। এই জায়গাতেও তাই হয়েছে, কিন্তু তাকেই টার্গেট করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে যে শেখ হাসিনার সহযোগী, তারপরে ভারতের এজেন্ট, অমুক তমুক এগুলা। এবং আমি দেখলাম রাষ্ট্র কিভাবে নির্লিপ্ত হয়ে আছে। তথাকথিত পলাতক কিছু ইউটিউবার তা সেনাবাহিনীকে গালাগালি করছে। সেনাবাহিনী কি উনি পার্সন? উনি কি মিস্টার ওয়াকার? শুধু সেনাবাহিনীর প্রধান তো শুধু ব্যক্তি না, এটা তো একটা ইনস্টিটিউশনের প্রধান। আপনি যখন একটা ইনস্টিটিউশনের প্রধানকে আক্রান্ত করেন, তাহলে সেটা পুরো প্রতিষ্ঠানের উপর যায়। আমাদের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 5 আগস্টের আগে থেকে পরে থেকে। তারপরে আমাদের আরেকটা যে মেরুদণ্ড আছে, যেখানে যেখানে মানুষ ভরসা করে, সেই জায়গাটাকে বারবার আঘাত করা হচ্ছে। এই বিদেশি অনুচররা বাংলাদেশকে কেন নত করতে চায়, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের হচ্ছে যে রাষ্ট্র এখানে কি করেছে। রাষ্ট্র কমপ্লিট নিশ্চুপ ছিল। রাষ্ট্র আসলে কি করতে পারে? রাষ্ট্র কি করতে পারে না? রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে, এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে। রাষ্ট্র সেটা করে নেই। এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে, যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে, এদের একমাত্র শক্তি কি? 2-4টা ফলোয়ার। আপনি যখন চ্যানেল বন্ধ করবেন, ভারত সহ বিভিন্ন দেশে, আমেরিকাতেও আছে, আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা আমি করি, যেই করুক আপনি করেন, চ্যানেল বন্ধ করতে হবে। কারণ এটা আপনি এই স্বাধীনতা কাউকে দেয় নাই যে আপনার যা ইচ্ছা তাকে গালি দিবেন। আপনি রাষ্ট্রপতিকে গালি দেবেন, আপনি এই উপদেষ্টাকে গালি দেবেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দেবেন, আপনি আমাকে গালি দিবেন, উনাকে গালি দিবেন, রুমিনকে গালি দিবেন। আপনার যা ইচ্ছা, যখন ইচ্ছা আপনি তখন আমার মা মাসি ধরে গালাগালি করতে পারেন। তা রাষ্ট্র সেটা দিয়েছে, রাষ্ট্র এটাকে এনকারেজ করেছে। রাষ্ট্রর যে শফিক সাহেব এখন প্রশ্ন তুলেছেন, শফিক সাহেবরা শফিককেও গালি দিয়েছে। তাহলে রাষ্ট্র কি এগুলো প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা নিয়েছে? নেয় নাই। কারণ হচ্ছে যে দিয়ে দিয়েছে, ওনারা বিপ্লব করেছে। ওনারা আশা করেছিল যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শেখ হাসিনার আন্দোলন কিসে? শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তো করে নাই, বিষোদ্গার করেছে আর কিছু অপপ্রচার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকে, যারা দেশে আছে, যারা রাজপথে আছে, যারা সংগ্রাম করছে, যারা রক্ত দিয়েছে, তারা করেছে। এরা করেছে এদের ভিউ ব্যবসা। সো এই ভিউ ব্যবসায়ীরা আশা করেছিল যে 5 আগস্টের পরে এই যে প্যারিসে বসে আছে, যে আপনি যদি খেয়াল করেন, ইতিহাস যদি জানেন, ইরানে যে বিপ্লব হয়েছিল, খোমেনি কিন্তু প্যারিস থেকে সেই বিপ্লব সংগঠিত করেছিল। হ্যাঁ, তো এই প্যারিস থেকে তখন তাকে প্লেন পাঠিয়ে নিয়ে আসা হলো, রাস্তায় যে আসলো, একদম বাহাবা পেলো। এরাও আশা করেছিল এই টোকাইগুলো তাদেরকে নিয়ে আসবে, তারা প্লেন পাঠিয়ে ডক্টর ইউনূস, এবং তারা এসে ঢাকা শহরে এসে করবে, সংবর্ধনা নেবে। কিন্তু ডক্টর ইউনূস এদেরকে পুছে না, এদেরকে তোয়াক্কা করে নাই। এইদের একটা যে হতাশা, এই যে এদের যাদের দুঃখ, এই দুঃখ থেকে এরা ডক্টর ইউনূসকে বলে হটাও ইউনূস, আজকে বলে হটাও ইউনূস, কালকে বলে ইউনূস ভালো কাজ করছে, পরশু বলে আমরা যদি আপনাকে সাপোর্ট না করি তো কেউ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে। আপনি যে প্রশ্নটা করলেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ যে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে, এটার একমাত্র সমাধান একটা নির্বাচিত সরকার, এবং যে তারিখ ডিক্লেয়ার করেছে, আমরা সম্মিলিতভাবে চাই যে ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং নির্বাচনটা যাতে হয়। কিন্তু এরা সেটা দেবে না, কারণ এদের ভিউ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরা যে বিদেশের এজেন্ট এবং বিদেশিদের থেকে অর্থ পায়, সেই বিদেশিদের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে। এই দেশ যদি অস্থিতিশীল হয়, এই দেশের প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়, ইনক্লুডিং এই ডিজিএফআই, ইনক্লুডিং পুলিশের যে এজেন্সিগুলো, সব একটার পর একটা যদি ধ্বংস হয়, তাহলে এরা উর্দু শান্ত হবে এবং বাংলাদেশ এমন একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র হবে, যাতে আমরা ভারত, পাকিস্তান সহ আরও যারা, আমেরিকা, যারা আছে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত হই।
জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, ইদানিং লক্ষ্য করা যায় যেখানে সেনাবাহিনীর নাম আসে, যেখানে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে, এটা কেন, কারা করে? যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা মুখে বাকি সবাইকে ভারতের এজেন্ট বলে, কিন্তু সত্যিকার অর্থে এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করা যেটাকে বলে সেটা তারা দেশের বাইরে থেকে করে, তারাই সর্বত্র সেনা প্রধানের দোষ দেখে। আমি খুবই বিনীতভাবে মনে করিয়ে দেই, 1 অগস্ট থেকে 5 অগস্ট 2024 আমি নিজে মাঠে ছিলাম। সেই সময় চারপাশ থেকে স্লোগান এসেছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন, আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো। কিন্তু সেনাপ্রধান সেটি করেননি। তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না। সে কারণেই গত 14 মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, মিথ্যে প্রোপাগান্ডা চালানো হয়েছে, সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল, অসভ্য, সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। সো তারা সেনা প্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল 14 মাসে, তারা মিজারেবলি ফেল করেছে। এবং সেনাপ্রধান শুধু একবার না, বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেন? একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ, মানে কুতো না, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো, বিশ্বাস করেন উনি, ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন, তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না, কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো। এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো। সুতরাং কোনো ফর্মাল, মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গহস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের, সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার উপরে আসতো। 1, 2 হলো, আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী। যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো, সরকার তো চেয়েছিল গুলি চালাতে, সরকার তো অর্ডার দিয়েছিল, সরকার তো করেছিল, কারফিউ দিয়েছিল, সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী, আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো? 3 হলো, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। জনাব ওয়াকারুজ্জামান কিন্তু সেটাও করতে দেন নাই, তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন, সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্ডারে আপনি আনতে পারেন। একটা আবেগ যেখানে তৈরি হতে পারতো সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই 36 দিন প্লাস এর আগের 15 বছর, সবই তো এখন আস্তে আস্তে সামনে আসছে, সেগুলোকে একটা প্রপার ট্রায়ালের মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন। সুতরাং এবং লাস্ট বাট নট দ্য লেস্ট, তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচনটা না অনেকেই চায় না। কারা চায় না? কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও। বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে, যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগন্যালে নিয়োগগুলো হয়েছে। সো তারা যে একটা আনহোলি নেক্সাস তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে, তখন এই 2 টাকার ইউটিউবারগুলো ওই 2 টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাসটা দিতে হবে। তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা, রাষ্ট্রের কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা, এই কাজগুলো তো আসলে তারা তখন আর করতে পারবে না। এবং যখন যাকে খুশি তাকে পিক করলো, তাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ালো এবং তাকে
মনে করলো যে পলিটিক্যালি তাকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে। এই যে একটা অবারিত সুযোগ ইউনূস সাহেব উদাস উদাস মুখে চেয়ারে বসে থেকে এই ইউটিউবারদের দিচ্ছেন, এটা তো আসলে একটা নির্বাচিত সরকারের সময় এই পাত্তাটাই তারা পাবে না। সো এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে, আপনি একদম লক্ষ্য করে দেখবেন, আমি শুরু থেকে নির্বাচনের কথা বলেছি, বারবার নির্বাচনের কথা বলেছি, আমাকে ভারতের এজেন্ট বলা হয়েছে, রয়ের এজেন্ট বলা হয়েছে, আমাকে ম্যালাইন করা হয়েছে, আমাকে স্টিগমাটাইজ করা হয়েছে জাস্ট বিকজ আমি নির্বাচনের কথা বলছি। একদম একই কারণে সেনাপ্রধানকেও বারবার নানান রকম হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে। কেন বলছি? তিনি ওই 36 দিনের তার যেই অবদান, সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। তিনি একজন আর্মি পার্সোনাল হয়েও বারবার 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 নির্বাচনের তাগিদ দিয়েছেন। এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না। সো তিনি কিন্তু তার সমস্ত মানে পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে, নর্ম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন। আজকে আমি একটা নিউজ দেখছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে সেকশন 23-তে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আইনের 3 নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জড হন, তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন। আমি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলি যে এই সেকশনটা এইটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের আর্টিকেল 35 অ্যান্ড আর্টিকেল 26 ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে, দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এবং 26 বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্টের সঙ্গে, পার্ট 3 এর সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেই আইনটি দেন অ্যান্ড দেয়ার ভয়েড, নাল অ্যান্ড ভয়েড বলে গণ্য হবে। কিন্তু আমি তো আইনের মারপেচ যতদূর বুঝি না ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি পরে এসে আপনার কাছে উত্তরটা নিব। যেটা আজকে চিফ প্রসিকিউটর বলেছেন, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইন তৈরি করা হয়েছে। এসব আইন সংবিধানের কোনো অনুচ্ছেদ বা বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও প্রাধান্য পাবে। অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছে যে সংবিধানের চেয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শক্তিশালী, এটি সংবিধানের মাধ্যমে স্বীকৃত। তাই এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না, এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটও করা যাবে না, এটি সব আইনের উপর প্রাধান্য পাবে। সুতরাং এই আইনের বিধানে যে বিচারের প্রক্রিয়া রয়েছে তার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এবং বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি ফিরে এসে আপনার কাছে উত্তর নিব। অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ গেল 8 অক্টোবর সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে 22 অক্টোবরের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে। 25 জনের 15 জন সেনা হেফাজতে আছেন। শনিবার বিকেলে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল। 22 অক্টোবর সেনা হেফাজতে থাকা এই 15 জনকে ট্রাইব্যুনালে হাজির করা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনি উপায়েই সমাধান করা হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই আইনে যেসব অপরাধের বিচার করা হচ্ছে সেসবের বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই, এমনকি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আইনেও নেই। এটি একটি বিশেষ আইন। তার কথা সারমর্ম হচ্ছে সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান হচ্ছে ট্রাইব্যুনাল। এই যে 8 তারিখ থেকে আজকের এই আপডেট পর্যন্ত বর্তমান ও সাবেক সেনা সদস্য মানে সেনা পরিবার মানে আমাদের সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া কি? জি, ধন্যবাদ আপনাকে। টক অফ দ্য ডে, বার্নিং কোয়েশ্চেন্স, সবার এটা নিয়ে আলোচনা হচ্ছে। বাট একটা জিনিস আমরা খুব সহসায় ভুলে যাচ্ছি মনে হয়, আমরা যারা আছি, বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছি এখানে, আইসিটি একটা স্টেক হোল্ডার্স, আমি বলবো যে গভর্নমেন্ট কিছুটা নিউট্রাল প্লে করলেও গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার্স, আমাদের বাহিনী যারা আছে বাহিনী একটা স্টেক হোল্ডার্স। এখন বাহিনীতে ফার্স্ট অফ অল আমরা এই হাউসে যারা আছি, যারা কনভিক্টেড অথবা যাদের বিরুদ্ধে এলিগেশনস আছে, যারা আসলেই মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের শাস্তি হতে হবে। এটা তো আমরা সবাই একমত, রাইট? এখন এই শাস্তিটা কিভাবে হবে এবং কোন প্রক্রিয়াতে হবে সেটা ডিটারমাইন করবে নিশ্চয়ই গভর্নমেন্ট। অফকোর্স মানে সেনা পরিবারের বিচারটা নিয়ে কোনো ধরনের কোনো যেটা বলা হচ্ছিল যে আসলে সেনা পরিবার বলতে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাবেক এবং বর্তমান যারা কর্মরত আছেন সবাইকে একটা অসন্তোষ, তারা এর জন্য কু করবে বা এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছিল।
আমি এটাতেই আসছি, দেখেন মানে বিচারটা আসলে কোন প্রক্রিয়ায় যাবে। এখন যখন তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, অবশ্যই দেশের সার্বভৌমত্বের রক্ষাকারীর যে প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী অথবা অন্য সশস্ত্র বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো আছে, তারা কখনোই দেশের প্রচলিত আইনের বাইরে যেয়ে কিন্তু অদ্যাবধি কোনো ধরনের কাজ করে না। অর্থাৎ বিচারিক প্রক্রিয়া যখন একটা শুরু হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়াকে অবশ্যই তারা ইতিহাস বলে সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়েছে। 7 মার্ডার থেকে শুরু করে যাদেরকে হস্তান্তর করা হয়েছিল সব ধরনের নজির কিন্তু আছে। কিন্তু এখন এই 25 জনের যখন আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, এখন আইসিটি ট্রাইব্যুনালে হঠাৎ করে কেন জানি তাদের মনে হয়েছে যে তাদেরকে কি সেনাবাহিনী দিবে না কিনা বা তাদের বিচার হতে দিবে না কিনা, মানে এটা হঠাৎ করে তাদের মনে হয় এবং হচ্ছে রাতে হয়তো বা মনে হয়েছে এবং সকালে এসে আপনার আইনটা চেঞ্জ করে ফেললো যে এই আইন মানবতা বিরোধী অপরাধের যে আইনটা এটা তৈরি করা হয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্স, গোয়েন্দা বাহিনী এবং পুলিশের সদস্যদের বিচার করার জন্য, যেটা আগে ছিল না। ওকে ফাইন, এটা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী যারা ছিল তাদের জন্য করা হয়েছিল। এটার মধ্যে অন্য কেউ সংশ্লিষ্ট হতে পারবো না সেটাও না, অফকোর্স হতে পারবে, কিন্তু অল অফ এ সাডেন আপনি যখন ওভারনাইট একটা মেজর ইনক্লুশন ইন ইউর ক্লজেস ইফ ইউ অ্যাড, এটা কিন্তু একটা রিং বেল করে আমাদেরকে, বড় ধরনের রিং বেল করে। তার মানে হচ্ছে আমরা যে কথাটা বলছি, আবার গত রাতে আপনি দেখেন যে কুয়ের একটা যে আমেজ ছিল লাইলাতুল গুজব, যেটা অনেকদিন ছিল না, আবার ব্যাক করে আসছে থ্যাঙ্কস টু দ্যাম, বাট দেন স্টিল এটার সাথে কিন্তু কিছুটা কোরিলেশন আছে। আমরা যেটাই বলি না কেন, আপনি দুইটা যদি একসাথে মিলান, আপনি দেখবেন এদিক দিয়ে গুজবটা হচ্ছে, আবার ওই দিক দিয়ে ওই আইনটাকে কিন্তু তারা নতুন করে নতুন একটা আইন এখানে অ্যাড করেছে। তার মানে তারা টার্গেটেড ওয়েতে এখানে বাহিনীর যারা সদস্য আছে তাদের বিচার হইতেই হবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট। কিন্তু বাহিনীকে তারা এখানে কবজা করার জন্য, যেন বাহিনী এখানে কোনো ধরনের এক্সারসাইজ অথবা রোল প্লে না করতে পারে, তাদের যে আপনার বাংলাদেশ আর্মি অ্যাক্ট 1952 যেটা আছে, যেটা সংবিধান দ্বারা স্বীকৃত এবং মহামান্য রাষ্ট্রপতির অধীনের একটা বাহিনীকে তারা এখানে কোনো ধরনের প্লে যেন না করতে পারে, সেটার জন্য একটা রাতারাতি একটা আইন প্রণয়ন করে ফেলেন। তার মানে আপনি সরাসরি একটা বাহিনীর এন্টিটির বিরুদ্ধে আসলে অলিখিত একটা আপনি টাসেল অথবা যুদ্ধ ঘোষণা করে আপনি মাঠে নেমেছেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এতে করে আসলে যে ভাইরা যেটা বলছিলেন এতে লাভবান কারা হবে, এটা লাভবান আসলে কেউ হবে না, ওনারা লাভবান হবে না, দ্যাটস ফর শিওর। এটা আমি ধরেন একজন এক্স মিলিটারি হিসেবে আমি বলতে পারি। আবার আমাদের যারা আছে তারাও যদি এটাকে বেশি হাইপার নিয়ে ধরেন কোনো কিছু একটা ডিসিশন নিয়ে ফেলে সশস্ত্র বাহিনী, তারাও লাভবান হবে না। অর্থাৎ এখানে একটা আপনার অ্যাসিমেট্রিক প্লে করার মতো কেউ নাই। মিনিং টু সে গভর্নমেন্ট থেকে যেটা ইনিশিয়েট হয়েছে, এখানে গভর্নমেন্টের হায়ার স্ট্রাকচারে যারা ছিল তাদের উচিত ছিল এটাকে একটা ব্যালেন্সড ওয়েতে আপনার এটাকে নির্ধারণ করা অথবা এটাকে ম্যানেজ করা। কিন্তু সেটা না করে রাতারাতি যখন ট্রাইব্যুনালের আইন, আবার এদিকে আইন বিবেচনা করে তাদেরকে হস্তান্তর করা হবে। এখন আমি যদি বলি যে ধরেন আপনার ধারা 16 অনুযায়ী ট্রাইব্যুনাল বলেছে যে ওয়ারেন্ট হওয়ার পরে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যে আর্মিকে দিয়ে তারা কনভিক্টেড ক্রিমিনালকে তারা গ্রেফতার করাতে পারবে। এখন ল এনফোর্সিং এজেন্সিস হিসেবে তো বর্তমানে আর্মি ডেভেলপড আছে। এখন তারা যদি বলে ওকে ফাইন উই আর এলিয়ে নাও, এবং আমরা তাদেরকে গ্রেফতার করে আমাদের কাস্টডিতে রেখেছি, 24 ঘন্টা পরে তারা কোর্টে নিল এবং রিমান্ড চাইলো। এখন যদি রিমান্ড না মঞ্জুর করে তখন আবার সেনাবাহিনীতে ফেরত চলে আসার কথা। কিন্তু এটা যেন ফেরত না আসতে পারে, আপনি দেখেন ব্যাপারটা, সেই জন্য কিন্তু এই দুইটা আইন করা হয়েছে যে তাদের আপা যেটা বলছিলেন একটু আগে, যে আপনার অভিযোগ গ্রহণের সাথে সাথে আপনার চাকরি নেই। মানে যেখানে আমাকে কিন্তু আপনি সংবিধানে আপনি আমাকে সার্ভিস সিকিউরিটি দিয়েছেন, সরকারি সার্ভিস সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন মাই কনস্টিটিউশন, আপনি সেখানে বলছেন আমার নামে কোনো একটা অভিযোগ হলে আমার চাকরি নেই। মানে হোয়াট ইট ইজ, তার মানে আমার মৌলিক অধিকার যেটা আছে সেটাকে সম্পূর্ণ খর্ব করে দেন আপনি বিচার করা শুরু করছেন। দিস ইজ নট রাইট। আসছি আপনার কাছে। আনিস আলমগীর, হেফাজতে নেওয়া 15 সেনা কর্মকর্তার স্ট্যাটাস কি হবে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে, তাই মিডিয়াতে যা এসেছে সেটিকে আমরা আমলে নিচ্ছি না। আমাদের যদি বলা হয় যে তাদের আটক রাখা হয়েছে, তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শনিবারের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তাদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভিতে স্ক্রল দেখে স্বপ্রণোদিত হয়ে আমরা তাদের হেফাজতে নেওয়ার উদ্যোগ নিয়েছি, মানে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ পর্যন্ত আমাদের কাছে গ্রেফতারি পরোয়ানার কোনো কাগজ আসেনি, গতকালকে সংবাদ সম্মেলনে এটা বলেছে। মিডিয়াই কি তাহলে এই দুই পক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম? দুই পক্ষ মিডিয়াতে দেখেছে বলেছেন এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করেছেন, তাই তো বলা হচ্ছে বা বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদের এটুকু দেখতে হবে যে আইন তো আমরা আসলে অত জটিল অনেকগুলো বিষয় আমরা আসলে বুঝি না। সেনাবাহিনীকে যদি এইখানে প্রোটেকশন দেওয়া হয় প্রচলিত আইনের বাইরে, তাহলে সেটা কি কার্যকরী হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আমরা এই প্রথম দেখছি যে তারা তাদের আদালতের বাইরে এসে একটা পাবলিক আদালতে এই বিচারের সম্মুখীন হচ্ছে, যেটা আমরা অতীতে দেখিনি। তাও এই জন্য মানুষের কাছে এটা বিষয়টা বিস্ময়কর লাগছে।
যদি রাষ্ট্রের আইন যদি এটা কভার করে যে তারাও সাধারণ জনগণের মতো তারা এখানে আসতে পারবে, তাহলে ঠিক আছে। আর তারা যেই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে এই জিনিসটা কেউ বলছে না, ওই প্রতিষ্ঠানগুলোই তো তাদেরকে ওই প্রোটেকশন দিচ্ছে, এবং ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নীতিমালা এমন যে সে ওইভাবে অ্যাক্ট করতে পারছে। আমরা এখানে কিন্তু পার্সন খুলে দেখতেছি প্রতিষ্ঠানগুলো কিভাবে করছে। আমি যদি বলি আমার দৃষ্টিতে 111 থেকে যেই ডিজিএফআই বলেন এবং অন্যান্য সংস্থাগুলো বলেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এই সমস্ত কাজের জন্য, সেই প্রধানগুলো থেকে শুরু করে অন্যরা, আমি তো দেখি 111-এ যে স্টাইলে সরকার চলেছিল, শেখ হাসিনা শুধু এটা কন্টিনিউশন ছিল, এটা নতুন কিছু হয় নাই। সো আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিকে যদি দায়বদ্ধ করতে চান, আমি একটা টেলিভিশনের হেড, আমাকে যদি দায়বদ্ধ করেন তাহলে এখানে কার্যক্রম কীরকম সেটা চেঞ্জ করতে হবে আগে। তো আপনি তো প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ করেন নাই, প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চেঞ্জ করেন নাই, এখন হঠাৎ করে এসে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি পালন করলাম কেন, এটা নিয়ে কোশ্চেন করেছেন। এটা নিয়ে কোশ্চেন করাতে এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা বিতর্কিত হচ্ছে। আমরা যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলাম সেটা ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে একটা কলঙ্ক আসতে পারে, যেহেতু জাতিসংঘ শান্তি মিশনে তারা কাজ করে, এই শান্তি মিশনের কার্যক্রমে যেহেতু সারা বিশ্বে আমরা এত সুনামের সঙ্গে করছি, সেখানে যেহেতু কোনো আঘাত না লাগে। এবং সেই জন্যই কিন্তু 5 আগস্টের সেনাবাহিনীর ভূমিকাতে সেই কথাটাও বলা হয় যে তাদেরকে বলা হয়েছিল তোমরা এটা করবে না, এটা করবে না, তোমরা এই ভূমিকায় যাবে না। সো আজকে যেই জায়গায় আছি আমরা, তাহলে আমাদের সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করি কি তাদের কাছে এই বার্তা দিতে চাচ্ছি যে দেখো এরা হচ্ছে কিলার, এরা হচ্ছে এরা হচ্ছে সেই, এরা গুমের সঙ্গে জড়িত, তাহলে আমাদের সেনাবাহিনীর সেই ইমেজ তাহলে আমরা কোথায় নামাচ্ছি? জি, ডাক্তার জাহিদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আপনার নিশ্চয়ই মনে আছে সেই কথাগুলো। মানে আপনার কি মনে হয় বিভিন্ন স্টেক হোল্ডাররা তার সেই সতর্কবাণী ভুলে গেছেন? ধন্যবাদ। আমি আসছি তার আগে একটা জিনিস, আপনি আনিস ভাইকে আগের দফায় জিজ্ঞেস করার সময় আমাদের প্রেস সচিবের একটা বক্তব্য বলেছিলেন যে আর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে না। একটা খুবই উদ্ভট কথা। মানে ধরুন যাদেরকে নেওয়া হলো তাদের তদন্ত হবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তাতে আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে। মানে যদি নাম বেরিয়ে আসে আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করবেন না, এটা কিভাবে হতে পারে? মানে এই সরকারের জায়গা থেকে এই আলাপগুলো আপনি সান্ত্বনা দেওয়ার নামে করা কিন্তু একেবারে অর্থহীন ব্যাপার। এটা একটু অ্যাড্রেস করলাম। এবার আমি সেনাপ্রধানের কোনোভাবে না, ইভেন যাদেরকে ধরুন প্রাথমিকভাবে আমি ধরে নিলাম এনআরআই তদন্তে এসছে, ওনাদেরকে তো এরপর আবার জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করার পর দু একজন রিটায়ার্ড মেজরের নামও চলে আসতে পারে, তো দেখা গেল তাদেরকে তো গ্রেফতার করা লাগতেও পারে। ব্যাপারটা এইরকম, এটা আপনি বলতে পারেন না কখন, এটা তদন্তের উপর ডিপেন্ড করবে আসলে কি হবে। আপনি সেনাপ্রধানের যে বক্তব্যটার কথা বলছেন, বক্তব্যটা খুবই সমালোচিত হয়েছিল প্রাথমিকভাবে এইভাবে। মানে আমি আপনাদেরকে বলছি, মানে একজন সেনাপ্রধান যখন এইভাবে কথা বলেন, ওনার এই ঢংটা নিয়ে সমালোচনা ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারি উনি আসলে মোটামুটি এটা ওনার কথা বলার স্টাইল। কিন্তু উনি যে কথাটা বলেছিলেন এটা একেবারেই সত্য, এবং উনি যে দায়িত্বের মধ্যে ছিলেন, এখানে একটু বলে রাখা ভালো, বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে সেনাপ্রধানকে প্রজাতন্ত্রের কর্মচারী বলবো আমরা বটেই। উনি প্রজাতন্ত্রের কর্মচারী, উনি নির্বাচন নিয়ে কেন কথা বলবেন, তিনি এভাবে কেন কথা বলবেন, তিনি প্রকাশ্যে কথা বলেছেন এই ধরনের। এবং মাঝে মাঝেই তার বক্তব্যে কিন্তু মনে হয় উনি একটা ডিফারেন্ট এন্টিটি, উনি তো সরকার আসলে ইন্টিগ্রাল একটা পার্ট। কিন্তু এই বাস্তবতা আমরা মেনে নেব। এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে শুধু না, তার আগে থেকে তিনি যে ভূমিকা পালন করেছেন, এক ধরনের পরিস্থিতি আছে, তিনি তার খানিকটা ভিন্ন একটা সত্তা আছে। এবং আমরা আইনে একটা কথা বলি, এটা আইন না হলে আমি কথাটা ব্যবহার করতে চাই, ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা অনেক সময় আইনের বাইরে গিয়েও কাজ করি। আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর এই যে দুটো নির্বাচন হতে পারবে বলছিল, যে আদালত বলছে এটা অসাংবিধানিক, এটা অগণতান্ত্রিক, তারাই আবার বলছে দুটো করা যাবে ডক্ট্রিন অফ নেসেসিটির নাম দিয়ে। সো এখন একটা ডক্ট্রিন অফ নেসেসিটি আমি দেখি যে সেনাপ্রধান এই ধরনের কথা বলছেন, ছাড় দেয়া। এখন তিনি যে কথাগুলো বলছিলেন সেগুলো আসলে আমরাও দেখতে পাচ্ছিলাম। তার জায়গা থেকে তিনি বলবেন আমি সতর্ক করিনি, তিনি সতর্ক করেছিলেন। আমরা রাজনৈতিক দলের বাইরেও বহু মানুষজন নানানভাবে আসলে ঠিক এক ধরনের পুনরাবৃত্তি, টিউনিশিয়াতে যা হয়েছিল, ইজিপ্টে যা হয়েছিল, আমরা সেই ধরনের ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছি। এবং আমাদেরকে মানে একটা মাত্র প্রতিষ্ঠান যেটা সোফার আমাদের ইন্টিগ্রেটেড রাখার জায়গায় ছিল, সেটাকেও প্রশ্নের মুখে ফেলছি, এবং উনি সঠিক প্রমাণিত হয়েছেন, এবং আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরে।
দেখছেন রাজনীতি। অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ গতকালকের প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে, তবে আইসিটির এই বিষয়টাই অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে। আগামী নির্বাচনে এর প্রভাব কি হতে পারে একটু বিস্তারিত যদি বলতে। যদিও তিনি বলেছেন যে ফেব্রুয়ারির নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনী আরও ৩-৪ ভাগ বাড়ানো হবে বলে তিনি ব্রিফিংয়ে বলেছিলেন। সেনাবাহিনী আসলে তার উপর দায়িত্ব একজন এক্স মিলিটারি ম্যান হিসেবে আমি যেটা বুঝি, বা আমি নিজেও আপনার ভোটের দায়িত্বে ছিলাম, সুতরাং তাদের উপর যে অর্পিত দায়িত্ব আসবে সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে বলে আমরা এটা বিশ্বাস করি, এবং এটা শিওর যে তারা করবে। কিন্তু হ্যাঁ, এইটার একটা রিটেলিয়েশন ইফেক্ট তো আছে। আপনি দেখেন, যখন আমি সামষ্টিকভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু আপনি সেই আমার ভালো কাজগুলোকে যখন আপনি অগ্রাহ্য করছেন, যখন কোনো ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে আপনি সেনাবাহিনীকে ডাকছেন, রাস্তা বড় ধরনের রাস্তা করতে হবে সেনাবাহিনীকে ডাকছেন, বড় ধরনের বিপর্যয় সেনাবাহিনীকে ডাকছেন, মাইলস্টোন ট্র্যাজেডি সেনাবাহিনীকে ডাকছেন, 3 তারিখে ফায়ার করবে কি করবে না সেনাবাহিনী না বললেও সেনাবাহিনীকে আপনি বলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। কিন্তু যেই কিনা আপনার কোনো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আপনি যখন যাচ্ছেন, সেটাতে অন্য পক্ষের কোনো একটা সে থাকতে পারে, আই এম জাস্ট সেইং যে সে থাকতে পারে, যারা কনভিক্টেড ক্রিমিনাল দে মাস্ট বি হ্যাংড, অর যেরকম প্রসিজার অনুযায়ী যেটা করা দরকার সেটা হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু একটা এন্টিটিকে যখন আপনি টার্গেট করে সেই এন্টিটিটাকে ডাউন করার জন্য আপনি ক্রমাগত একটার পর একটা নতুন নতুন আইন প্রণয়ন করছেন, এবং হচ্ছে তার সদস্যদেরকে তারা ডিল করতে পারবে না, আমিই ডিল করব, এরকম একটা যখন মোরালগিরি অ্যাটিটিউড আপনি শুরু করছেন, তখন তো আমি তো অটোমেটিক্যালি ডাউন হয়ে গিয়েছি, এবং আমার এটা মোরাল ইফেক্ট পড়বে, অফকোর্স পড়বে, এবং এটার ইম্প্যাক্ট অফকোর্স এটা আপনার নির্বাচনে তো পড়তেই পারে। ল এনফোর্সিং এজেন্সি হিসেবে যখন এবার সেনাবাহিনী এবার থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, স্ট্রাইকিং ফোর্স এবং ল এনফোর্সিং এজেন্সির মধ্যে একটা বড় তফাৎ আছে, যেহেতু কেন্দ্রের ভিতরেও থাকার মতো দায়িত্ব তাদের আছে। এখন আপনি যখন একটা দেশের শেষ রিসোর্টকে বা আইনশৃঙ্খলা বাহিনীর রিসোর্টকে আপনি ভেঙে দিতে চাচ্ছেন, মনোবল ডাউন করে দিচ্ছেন, কার্ভ করে দিচ্ছেন, তাদের কাছ থেকে আপনি 100% এক্সপেক্ট করাটা মনে হয় যে সমীচীন না। কিন্তু আমরা এটা আবার বিশ্বাস করতে চাই, এরকম অনেক ঝামেলা আগেও হয়েছে, 3 আগস্টের পরে 5 আগস্টের সময় পরেও হয়েছে অনেক কিছু, কিন্তু আমাদের সেনাবাহিনী এই বিষয়গুলোকে সুন্দরভাবে অবলোকন করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই যাবৎকাল পর্যন্ত, এবং নির্বাচন তদারকির ক্ষেত্রেও তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। কিন্তু এই ক্ষেত্রে সরকার পর্যায়ে যারা আছেন, আমি এখানে বলবো মাননীয় প্রধান উপদেষ্টার কথাই বলবো, যেহেতু একটা স্টেট লেভেল ইস্যু যে স্টেটম্যান শুড গেট ইনভলভ। এখানে আপনি অন্যান্য স্টেক হোল্ডার্স তো থাকবে, কিন্তু স্টেটসম্যান হিসেবে ওনাকে এখানে ইনভলভ হওয়া দরকার, এবং এইখানে কোনো ধরনের ফিড গ্যাপ থাকে সেটাকে অ্যানালিসিস করে সেই গ্যাপটা পূরণ করা অত্যন্ত দরকার। অথবা আর না হয় আসলে আমাদের বাজে ধরনের কোনো একটা অভিজ্ঞতা হতে পারে। ইন এ সেন্স আমি বলছি না যে কোনো কুয়ো, যে লাইলাতুল গজবের কুয়োর কথা অসম্ভব, এটা হবে না। আমরা জানি আমাদের জুনিয়র অফিসার প্লাস সমসাময়িক অফিসার যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। বাংলাদেশে যে ডিপ্লয়মেন্ট বর্তমানে আছে, অলরেডি তো ডিপ্লয়েড আছে, যে কোনো সময় তো আসলে তাহলে ক্ষমতা দখল করতে পারতো, 3 আগস্টের পরবর্তী থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত করে নাই, করবে না ভাই। দেশের প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর বিগত সময় 1/11-এর সময় যেই কলঙ্কিত আমরা হয়েছি, যে কলঙ্ক আমাদের ছিল, এই কলঙ্ক আর এই বর্তমান সেনাবাহিনী কখনো আর ক্যারি ফরওয়ার্ড করবে না। সুতরাং তাদের উপরে যে আস্থার জায়গাটা আছে সেটাকে কারা যেন আপনার কলঙ্কিত করতে যাচ্ছে, কারা যেন সেটাকে দূষিত করতে যাচ্ছে, সেটাকে আসলে জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে আসলে সেনাবাহিনী ভিলেন। আমরা যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে যাচ্ছি, দেশের পতাকা ধরে রাখতে যাচ্ছি, তাকে যখন আমি ভিলেন করতে যাচ্ছি, কারা করতে যাচ্ছে, এটা অবশ্যই হতে দেখা দরকার। ব্যারিস্টার রুমিন ফারহানা, যেটা বলেছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যে আইসিটির এই বিষয়টা অবশ্যই আমাদের মোরাল এফেক্ট করবে, সেইটা করাটা অস্বাভাবিক কিনা জানাবেন। সাথে আরেকটা বিষয় মাঠের আলোচনায় আছে, নির্বাচনের আগে সরকার পরিবর্তন হতে পারে। এটা কি কেবলই মাঠের আলোচনা, নাকি উচ্চ মহলের আলোচনার টেবিলের সিরিয়াস ইস্যু? দুটো প্রশ্ন। ডেফিনেটলি সেনাবাহিনীকে মরালি যেভাবে ব্রেকডাউনের চেষ্টা হচ্ছে গত 14 মাসে, তার একটা এফেক্ট তো ইলেকশনে আসবেই। ইলেকশনের আগেই এখন কিন্তু অলরেডি সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এর মধ্যে আমরা দেখলাম একটার পর একটা ঘটনা ঘটছে, এবং অলমোস্ট প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনা ঘটছে। গতকালকে একটা নিউজে দেখলাম একজন পুলিশ কর্মকর্তা বলছেন, আমি এই দেশে আর চাকরি করতে চাই না, আমি চাকরি বদলানোর চিন্তা করছি, কারণ এখন যে কেউ যে কোনো সময় আসলে আমাদের গায়ে হাত তুলে ফেলে। সম্ভবত একজন রিক্সা চালক তাকে মারতে এসেছিলেন, এর পরিপ্রেক্ষিতে একজন অ্যাডিশনাল এসপিকে কিভাবে হেনস্থা করা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন। সো বাংলাদেশে একটা বড় চক্রান্ত আছে নির্বাচনটাকে ঘিরে, এবং একটা অংশ যারা হয়তো মনে করছে যে তারা যতটা হাইপ তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা যতটা দেখানোর চেষ্টা করছে যে মানুষ তাদের সঙ্গে আছে,
মানুষ কিন্তু আসলে ভোটের মাঠে তাদের সঙ্গে নাই। সো যেই মুহূর্তে একটা নির্বাচন হয়ে যাবে, নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি খুব পরিষ্কার হয়ে যাবে যে আসলে কার ভোটের ব্যাংকের অবস্থা কীরকম। তারা চাইছে না নির্বাচনটি হোক। সো একদিকে তারা কখনো পিআরের কথা বলছে, কখনো জুলাই সনদের কথা বলছে, কখনো জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনে যাবে না হুমকি দিচ্ছে, কখনো বলছে যে একটা স্পেসিফিক মার্কা ছাড়া আমি কোনো অবস্থাতেই নির্বাচন করব না। অর্থাৎ সকল কিছু কেন জানি নির্বাচনকে ঘিরেই, ঠিক যেটা আমি আগের সেগমেন্টে বলছিলাম যে আমরা যারা অবিরত নির্বাচনের কথা বলে গেছি, সেটা যে যেই সেক্টর থেকেই বলুক, আমি হয়তো রাজনীতির সেক্টর থেকে বলেছি, আরেকজন হয়তো আর্মি সেক্টর থেকে বলেছে, তাদেরকে একইভাবে একই কায়দায় মেলাইন করেছে একটা গ্রুপ। এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে এই নির্বাচনটা যাতে পিছিয়ে যায় সেজন্য রাজনীতির ময়দানে বিভিন্ন শক্তি তার মতো করে কাজ করছে। সো নির্বাচনটাকে ঘিরে ষড়যন্ত্র আছে, ব্যাপক ষড়যন্ত্র আছে। আর এই 14 মাসে মধ্যে বেশিরভাগ সময় তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ছিল। সো সাধারণ মানুষের কাছে কিন্তু বিষয়টা এখন অনেকটাই অভ্যস্ততায় পরিণত হয়েছে। সো একসময় সেনাবাহিনীর পোশাক পরা দুজনকে মাঠে দেখলেই মানুষ যেরকম একেবারে সোজা হয়ে হাঁটা শুরু করতো, সেই অবস্থা এখন আর নাই। আর তারপরে তো এর পেছনে যারা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে তাদের নানান রকম নকশা আছে। আমি যেটা বলছিলাম যে নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলাইন করা, যাতা কথা বলা, যে কোনো সময় লোক ডাক দেয়া, এই কু হচ্ছে এই আওয়াজ তোলা, ইত্যাদি ইত্যাদি তো চলছেই, অবিরাম চলছে। তো সকল কিছু গিয়েই নির্বাচনকে এফেক্ট করবে। নিশ্চয়ই আপনি বলেননি যে সরকারের অধীনে নির্বাচন হবে না, নতুন মুখ দেখা যাবে, এইরকম কথা এটা আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আমি সেটা চাই। আমি চাই নির্বাচনে একজন প্রার্থী হিসেবে, সক্রিয় প্রার্থী হিসেবে আমি সেটা চাই। তার অনেকগুলো কারণ আছে। আমি এই সরকারকে শুরু থেকেই একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি অনেক বেশি ঝুঁকে থাকতে দেখেছি। আমি উদাহরণ দিতে পারবো, অসংখ্যবার দিয়েছি, আপনি যদি চান আমি আবারও সেই উদাহরণগুলো দেবো। তার নিয়োগকর্তা বলা থেকে শুরু করে মাস্টার মাইন্ড বলা থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই, দুই তরফকে বলা। ফারহানা, আপনি আরেকটি টকশোতে এই কথা বলেছিলেন এবং তখন উপস্থাপক আপনাকে যেটা বলেছে যে তিনি দেখতে পান লন্ডনে গিয়ে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তারপর থেকে আপনাদের দলের সাথে ঘনিষ্ঠতা বেশি দেখা যায়। আমি বলেছিলাম যে তাহলে বৃত্তটি পুরোপুরি পূর্ণ হয়। মানে এক দল মনে করছে তিনি ওই দলের প্রতি টিল্টেড, ওই দল মনে করছে তিনি এই দলের প্রতি টিল্টেড। সো তার মানে মাঠে ক্রিয়াশীল কোন রাজনৈতিক দলই এই সরকারকে বিশ্বাস করে না, প্রত্যেকেই মনে করে কোন না কোনো দিকে সে ঝুঁকে আছে। সেই কারণেই এই সরকারের আসলে নির্বাচনের সময় না থেকে ভিন্ন সেট অফ পিপল দিয়ে, যারা মানে 5 বছর 10 বছর 25 বছর 50 বছরে খায়েশ ছাড়া জাস্ট একটা নির্বাচন দিবে, 3 মাস থাকবে, নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে চলে যাবে। উই নিড ওই রকম সরকার। জি, ডাক্তার জাহিদুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন, যেমনটা ব্যারিস্টার রুমিন ফারহানাও এখন বললেন। তিনি বলেছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না, বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চায়। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, উপদেষ্টা অনেকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ, আর এনসিপি তো উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছে। এসব অভিযোগ কি কেবলই পলিটিক্যাল রেটরিক, নাকি নির্বাচনকালীন নতুন মুখের সরকার আসবার কোনো ইঙ্গিত? আমি আসছি তার আগে আইন নিয়ে ভাইয়া যেটা বললেন যে আইনের যে সংশোধনী হয়েছে ওয়ারেন্টেড জাস্ট আগে না হলেই ভালো হতো। এবং ধরুন ওনারা অভিযুক্ত হলে চাকরিচ্যুত হয়ে যাবেন, চাকরিচ্যুত করার আসলে কোনো প্রয়োজনও ছিল না। এই আইনের আর্টিকেল 3(1)(a)তে ক্লিয়ারলি বলা আছে সার্ভিং অফিসারের বিরুদ্ধেই তারা মামলা করতে পারেন, তাদেরকে এটার আওতায় আনতে পারেন, ডিসিপ্লিনারি ফোর্সের, অক্সিলারি ফোর্সের বা ইন্টেলিজেন্সের, কোনো সমস্যা ছিল না। তাহলে অহেতুক এই কাজটা করা হয়েছে। যদিও এই আইনটা নিয়ে এই আলাপ আছে আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 47-এ অনেকগুলো আইন তালিকা দেওয়া আছে, এই সংক্রান্ত আইন আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেটও করে সেটা বাতিল হবে না। সুতরাং সরকার যেটা বলছে, সরকার এটা আসলে সাংবিধানিকভাবে করতে পারে এটাকে। কিন্তু আমি আবারও বলছি, অহেতুক এই জিনিসটা করার কোনো প্রয়োজন ছিল না, করে এটার বিতর্ক তৈরি হলো। এবং আমি এটাও একমত, একটা বাহিনীর তারা তো সার্ভিং অফিসার্স ছিলেন, সেই সার্ভিং অফিসার্সের সাথে এক ধরনের নেগোসিয়েশন হতে পারত যে তারা সেনা আইনে তাদের কাজ এই অপরাধী ডিল করা যায় কি না। আমি সত্যিকার অর্থে বলতে হবে যে আমরা খুবই টার্ময়েলের একটা টাইমের মধ্যে আছি। এখন গ্রেটার
ভালো আমাদের জন্য যেটা হয় সেই জিনিসটা আসলে দেখা দরকার আছে। আমিও মনে করি এটার মাধ্যমে অস্থিরতা তৈরি করা উচিত হবে না। সাথে আবার এটুকুও যোগ করতে চাই, সেনাবাহিনী সদস্যদের উচিত হবে না এ ধরনের অভিযুক্ত যারা আছেন তাদেরকে যদি বিচার আওতায় আনা হয় সেটার জন্য তাদের মনোবলে কোনো রকম কোনো চিড় ধরুক, কারণ তারা সত্যিকার অর্থেই ভয়ঙ্কর। মানে আমি গুমের যে ডকুমেন্টারিটা হয়েছে, আমি যদি এটা দেখার কথা বলি, বিভিন্ন বাহিনীর মধ্যে পুলিশও আছে যে বিভৎসতা চালিয়েছে, তাদের আসলে বিচার হওয়া জরুরি আছে। এটা মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু জাস্ট একটা পেটি ক্রাইম না, ইটস ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, যেটা আইসিসিতেও ট্রায়াল করা যায়। তো সুতরাং এটা তাদের অ্যাকসেপ্ট করা ভালো হবে, এবং এটা আমাদের অ্যাকসেপ্ট করার মাধ্যমে বরং সেনাবাহিনীর ক্রেডিবিলিটি আরও বেশি প্রতিষ্ঠিত হবে যে আমাদের কিছু ভুল ছিল, সেগুলো থেকে আমরা উতরে আসতে চাই। এবার নিরপেক্ষতা নিয়ে রুমিন যেটা বললেন, আমি মানে এতটা র্যাডিক্যাল হলে বিপদ আছে বলে আমি মনে করি। মানে এখন একটা টিল্টেড সরকার পাচ্ছেন, পরের সরকারটা হবে একটা দলের সরকার হয়তো, মানে যে দলটার বিরুদ্ধে অভিযোগ আছে তারা প্রচুর জায়গা দখল করে ফেলেছে, প্রশাসন, ভিসি, হেলথের অমুক তমুক, পরে দেখা যাবে তাদের সরকার এসে হাজির হয়েছে। এই সরকারের নানান রকম অদক্ষতা আছে এবং এই সরকারের কিছু কিছু ক্ষেত্রে বায়াসও আছে, এটাও ভুল না। কিন্তু আমি মনে করি নির্বাচনটা মোটা দাগে এই সরকারকে দিয়ে হওয়া উচিত, মাইনাস দুই ছাত্র উপদেষ্টা থাকা কোনোভাবেই উচিত না, কারণ ইটস এ ভেরি পপুলার পারসেপশন। এটা আমরা অ্যাক্টিভিস্টরা বলছি তা না, ডক্টর ইফতেখারুজ্জামানের মতো সিভিল সোসাইটির খুবই প্রমিনেন্ট মানুষও ক্লিয়ারলি বলছেন যে এনসিপির সাথে তাদের এই দুজনের অ্যালাইনমেন্ট তারও মনে হয়। তো সরিয়ে ফেলে একজন উপদেষ্টার সাথে তো বিএনপির অ্যালাইনমেন্টের খবর পাওয়া যাচ্ছে, তার পিতা যেহেতু বিএনপির একটা পদে, ছোটখাটো হলেও একটা পদে গিয়েছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর কি যে পিতা পদে যেতে পারে, কিন্তু যে দুজনের কথা বলা হচ্ছে সেই দুইজন আলটিমেটলি তাদের ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ, যেমন ধরুন একটা ছোট উদাহরণ দিই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের কনস্টিটুয়েন্সিতে 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। উনি আবার হাসনাত আবদুল্লার কনস্টিটুয়েন্সিতে ওই উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশে 6টা জেলা আছে যেখানে 13 থেকে 17 কোটি টাকা জেলাতে বরাদ্দ হয়েছে। সো উনি ওখানে দিচ্ছেন কেন? এবং আমি আপনাদেরকে আবারও অনুরোধ করি, আমি এটা বহু জায়গায় বলেছি, আপনারা যদি খোঁজ করেন এনসিপির পটেনশিয়াল যত ক্যান্ডিডেট আছে প্রত্যেকের উপজেলায় এলজিআরডির যে বরাদ্দ আছে সেটার ক্ষেত্রে আপনারা বিরাট বরাদ্দ পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি না জেনেই বলছি, আপনারা একটা ইনভেস্টিগেট করলে পেয়ে যাবেন। এখন মির্জা ফখরুল বা জামায়াতে ইসলামী বা এনসিপি যা বলছে আমি এগুলোকে এক ধরনের রেটরিক্যাল বক্তব্য মনে করি, কারণ সামনে যেহেতু নির্বাচন আছে তারা সরকারকে চাপে রাখতে চাইবেন। এগুলো পলিটিক্যাল রেটরিককে খুব মানে ওভার এস্টিমেট করারও দরকার নেই, কারণ হলো তারা চাইবেন সরকারকে চাপে রাখা যাতে সরকার অ্যালার্ট থাকে কোনো না কোনো ক্ষেত্রে এটা যাতে ঘটে। আর বিশেষ করে যখন ডক্টর ইউনূসের এনসিপির প্রতি বায়াস আছে, এটা তো ভুল না। তিনি নিয়োগকর্তা বলছেন, তিনি যখন মন খারাপ করে রিজাইন করার সিদ্ধান্ত নেন তখন তিনি নাহিদকে ডেকে সেটা বলেন, এসব ঘটনা তো আছেই। সেই কারণে আমার মনে হয় চাপে তারা রাখবেন, এবং আবারও বলছি ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারেরই সামান্য কিছু এদিক সেদিক করে এই সরকারের নির্বাচনটা করা উচিত। আনিস আলমগীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে আজ সাইবার হামলা হয়েছে বলে জানা গেছে, যেটা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যে প্রসিকিউশনের যুক্তিতর্ক মানে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজ সাইবার অ্যাটাক হয়। ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল হামলাকারীরা, পরে সেটা উদ্ধার করা সম্ভব হয়। তিনি যেটা বলেছেন, হামলাকারীরা যে আমাদের ভয় পায়, এই যে যুক্তিতর্ক, এটার যে এভিডেন্স, তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা, এটা যাতে দুনিয়াবাসী জানতে না পারে, তাদের জানতে দিতে এই অপরাধীরা চায় না, সেজন্য আমাদের ফেসবুক পেজের ওপর তারা সাইবার হামলা চালিয়েছে। কিছুক্ষণ আগে ডক্টর জাহিদও বলেন গুম কমিশনের যে ডকুমেন্টারি সেটার কথা। এই হামলা কারা চালিয়েছে আনিস আলমগীর কোনো ধারণা করতে পারেন কিনা? এই যে নিষ্ঠুরতার বর্ণনা, গুম কমিশনের ডকুমেন্টারি, জাতিসংঘের প্রতিবেদন, তারপরে আওয়ামী লীগ কেবলই ষড়যন্ত্রের কথা কেন বলে? আমি জানি না এটা কারা কারা করেছে, কারণ আমি এই বিষয়ে অভিজ্ঞ না, আমাকে অন্য কোনো কোয়েশ্চেন করে। জি, তাহলে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটাই আপনি দেন, যে এই যে নিষ্ঠুরতার বর্ণনা শোনা যাচ্ছে, গুম কমিশনের ডকুমেন্টারি, জাতিসংঘের প্রতিবেদনে বলা আছে, তারপরে আওয়ামী লীগ কেনই ষড়যন্ত্রের কথা শুধু বলে? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রের কথা বলে? জুলাই গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র। জি, আওয়ামী লীগ তো করবে, কারণ আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই। আসলে তারা তো তাদের এটা প্রমাণ করতে চাইবে যে জুলাই আন্দোলনটা একটা ষড়যন্ত্র ছিল এবং আমরা আসলে সঠিক পথে ছিলাম। এবং আমি যাদের কথা বলছি, আমাদের যে এনার্কি যারা সৃষ্টি করছে, তারা আসলে আওয়ামী বয়ানটাকে প্রতিষ্ঠিত করছে। আওয়ামী লীগ এই বয়ান জাতিকে দেখাতে পারছে, দেখো কত ভালো ছিলাম আগে। এখন সবাই আওয়ামী লীগের কথাই প্রশংসা করতেছে। কেন করতেছে? কারণ এনার্কি যারা সৃষ্টি করছে তারাই এই জন্য দায়ী। কারণ আওয়ামী লীগ, হ্যাঁ, সবাই আওয়ামী লীগকে প্রশংসা করছে না, এনার্কি যারা তৈরি করছে তারা কিছু লোককে তো আপনি যদি আগে যদি আপনার মুখ চুপ থাকতো, এখন তো আপনি চুপ নাই, আপনি বলছেন যে হ্যাঁ ঠিকই তো, এরাই তো করছে এগুলা। সো আওয়ামী লীগকে এটা সুযোগ দিচ্ছে, তাহলে তারাই সুযোগ দিচ্ছে এই
এই এই কথাগুলো বলার জন্য। জি। আমি মনে করি যে এটা তাদেরকেই ধরেন যে তারা কেন এই সুযোগ আওয়ামী লীগকে তৈরি করে দিচ্ছে, আওয়ামী লীগ কেন বয়ান করতে পারছে। আপনি সবচেয়ে বড় যে বিষয়টা, এই দেশটা আসলে শেখ হাসিনা চলে গেছে এইটাকে নিয়ে তেনা পেঁচানোর থেকে আমরা সামনে কিভাবে যাব, আগামী 5 বছরে এই দেশ কোথায় যাবে সেটা নিয়ে কারো চিন্তা নাই। আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষক কর্মচারীদের সরাতে পুলিশের লাঠিপেটা আজকে হয়েছে। আমরা জলকামান দেখতে পেরেছি, পুলিশ একটা নির্দিষ্ট সময় দিয়েছিল তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য, তারা সরে যায়নি। পরে আমরা দেখলাম বেশ আক্রমণাত্মক ছিল পুলিশ। সেটা কি এইভাবে নিয়ন্ত্রণ না করে অন্য কোনোভাবে করা যেত কিনা? আমি জনতুষ্টির জন্য এখন ওই শিক্ষকদের পক্ষ নিতে পারি, কিন্তু আমি মনে করি যে ডক্টর ইউনূস এটা যখন 5 তারিখের পরে ক্ষমতা নিয়েছিল তখনই দেখালে ভালো হতো। সবাইকে রাস্তায় নামিয়ে হাজার হাজার লোককে যমুনাতে যেতে দিয়ে এখন শিক্ষকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এগুলো হাস্যকর। আপনি যদি এই মনোভাব যদি আপনার ডে 1 থেকে থাকতো তাহলে রাষ্ট্রে এত নৈরাজ্য হতো না। এই যে নৈরাজ্যগুলো এতদিন হয়েছে, যার যখন ইচ্ছা রাস্তায় নেমে যেতে পারে, আপনিই তো দিয়েছেন রে ভাই, আপনি তো কারোর কিছু বলেন নাই। আপনার যমুনা ঘেরাও করে, আপনার শাহবাগে কোনোদিন শাহবাগ ক্রসিং করতে পারি না, তো রাস্তায় যখন যেভাবে পারে আন্দোলন করছে, তো আপনি সেইগুলোকে কোনো প্রিভেন্ট করেন নাই। শেষবেলায় এসে আপনি পুলিশ যে ধরনের মারমুখী হচ্ছে শিক্ষকদের গায়ে, সেটা তো মেনে নেওয়া যায় না। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। প্রোগ্রাম চলাকালে এটা কেন হয়, একদিন হতো 2 দিন হতো, মানে তিনি বেশ রাগ প্রকাশ করেছেন এবং কিছু কথা বলেছেন কলিজা ছিঁড়ে ফেলার কথা, যেটা আমি আসলে বলতে চাচ্ছি না। বেশ রেগে গিয়েছেন তিনি পরে যেটা ব্যাখ্যা দিয়েছেন, 3 দিনে এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হয় এবং বিভ্রাটটা হয় তখনই সার্জিস আলম কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায়। রেগে যাওয়াটা কি স্বাভাবিক কিনা সেটা জানতে চাই, এবং আপনারা যখন রাজনৈতিক অনুষ্ঠান করেন এই ধরনের ঘটনা হলে তিনি যেভাবে কথা বলেছেন সেটা আসলে বলতে পারেন কিনা? দেখুন, আমি আমার একটা অভিজ্ঞতা বলি। গত পরশু আশুগঞ্জে আমার একটা বিরাট জনসভা ছিল, ওখানে অলমোস্ট 10,000-এর মতো মানুষ জমা হয়েছে। আমি বক্তব্য দিতে দাঁড়ানোর সাথে সাথে কারেন্ট চলে গেছে, জেনারেটরও ঠিকমতো কাজ করছিল না কোনো একটা কারণে, কারণ লোক তো অনেক, তারও বোধহয় জেনারেটর ছিঁড়ে গেছে। তো আমাকে বেশ 10-15 মিনিট মাইক ধরে সবাইকে থামিয়ে বক্তব্য দিতে হয়েছে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস ঢাকার বাইরে যদি আপনি না যান, শুধু ঢাকা শহরে বসে আপনি ক্রাইসিস টের পাবেন না। এলাকাগুলোতে, গ্রামগঞ্জগুলোতে ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তো 12 ঘন্টা থাকে না। এটার মধ্যে দিয়েই তো আমরা কাজ করছি, এবং আমি এটা প্রথম, এরকম বহুবার হয়েছে বিদ্যুৎ চলে গেছে। কিন্তু তাতে যেই ভাষা ব্যবহার করেছে, এই ভাষাটা কয়েকটা বিষয় ইঙ্গিত করে। সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনার সময় দেখেছি দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ওনাদের নেতাকর্মীদের এক ধরনের ঔদ্ধত্য তৈরি হয়েছিল পরের দিকে, এবং তারা বলতেন যে নৌকায় ভোট না দিলে এলাকায় ঢুকতে পারবে না, নৌকায় ভোট না দিলে কবর স্থানে জায়গা দেব না, কবরে ঢুকাতে দেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে অশ্রাব্য কথাবার্তা বলতেন। সেটা হচ্ছে 15 বছর ক্ষমতায় থাকার ফল। আর এরা যেহেতু মানে মাত্রই রাজনীতিতে এসেছে, এটা 15 মাস হওয়ার আগেই তাদের মধ্যে আমরা সেই ঔদ্ধত্য এবং সেই বাক্য দেখতে পাচ্ছি, যেটা প্রথম আলো আজকে 3টা ডট দিয়েছে, এবং দিয়ে রিপোর্টের শেষে বলছে এখানে ছাপার অযোগ্য শব্দ ব্যবহৃত হওয়ায় আমরা ওখানে 3টা স্টার মার্ক দিয়েছি, ডট দিয়েছি। সো এটা আসলে ইঙ্গিত করে যে রাজনীতিতে তিনি সরি বলেছেন, সার্জিস আলম পরে সরি বলেছেন। জি, যেই ধৈর্য এবং যেই সহনশীলতা দরকার, এবং দেশের পরিস্থিতিটা তো আসলে বুঝতে হবে আপনাকে, তাই না? আপনি জমিদারের নাতি হতেই পারেন, কিন্তু দেশে আসলে বিদ্যুৎ প্রোডাকশন সেরকম নাই, সেই বিদ্যুতের অবস্থা সেরকম না যে আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই বিদ্যুৎ পাবেন। এটা আমাদের সকলেরই ফেস করতে হয়, কিন্তু আমরা যেহেতু ফেস করে অভ্যস্ত এবং গত 15 বছর ধরে 20 বছর ধরে এগুলো হয়েছে, আমরা এটাতে সামহাও অ্যাডজাস্ট করে ফেলেছে, এবং আমাদের সেই ধৈর্য প্রজ্ঞা আছে যে রাজনীতিতে এই কথাগুলো বলা যায়। জি, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ গুম, গোপনে বন্দী রাখা ও নির্যাতন চালানোর অভিযোগে বাংলাদেশে 28 জনের বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করায় সন্তোষ প্রকাশ করেছে, মানে 30 জন, টোটাল 30 জন। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বহু প্রতীক্ষার পর ন্যায় বিচারের পথে বাংলাদেশ এক ধাপ এগিয়েছে বলেও মনে করে সংস্থাটি। আপনাদের মন্তব্য কি? যে আমিও তাই মনে করি।
আই মিন হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলেছে যে বহুল প্রতীক্ষার পরে এক ধাপ এগিয়েছে, হ্যাঁ এক ধাপ এগিয়েছে। যাদেরকে কনভিক্টেড ক্রিমিনালস বা যাদের ব্যাপারে অফেন্স আছে বা অভিযোগ জমা হয়েছে তাদের ব্যাপারে আদালত একটা রায় দিয়েছে বা বলেছে যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, দ্যাটস ফাইন, এটা একটা স্টেপ। এখন পরবর্তী স্টেপগুলো যেটা, এটাকে আমরাও সাধুবাদ জানাই আসলে। সেনাবাহিনীও কিন্তু সেটা বলেছে, আমরা যারা বাইরের বাহিনীর যারা সোসাইটি আছে, এক্স মেম্বার্স যারা আছে, তারাও আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। কারণ যাদের বিরুদ্ধে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা তো আসলে অল অফ দেম আর ভেরি ওয়েল নোন তাদের কাজের জন্য, রাইট? এখানে আমরা তো মনে করি আরও কিছু ইনক্লুশন হওয়া দরকার ছিল, বা হচ্ছে আমরা এই জন্য তো আমি বলছি যে একটা প্রেস সেক্রেটারি একটু যদিও ডিরেল হয়ে যাচ্ছে আমি কথা থেকে, বাট প্রেস সেক্রেটারি যেটা বলেছেন যে হচ্ছে সেনাবাহিনী থেকে আর অন্য কাউকে আসলে এখানে এই মামলায় আর ইনক্লুড করার কোনো পরিকল্পনা নাই। হোয়াট পরিকল্পনা? তার মানে কি এই যাদেরকে করা হয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে করা হয়েছে? তিনি নিজে বলেননি, তিনি বলেছেন আমি তথ্য পেয়েছি। হ্যাঁ, তথ্য পেয়েছেন। তার মানে কি পরিকল্পনা নাই, সেই তথ্যটা পেয়েছেন। এখন এই পরিকল্পনা, তার মানে কি পরিকল্পনা করে করে কি লোকজনকে আসলে ট্রাইব্যুনালে অ্যাড করা হয়? আমরা তো এটা চাই না, কারণ আমরাও তো জানি আরও বাকি রয়ে গেছে, অনেক লেসপেন্সার আছে তাদেরকে কি তার মানে কি বিচারে নেওয়া হবে না? দিস ইজ ভেরি হোয়াট টু সে ফ্যালাসি। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলেছে সেটাতে আমরাও সাধুবাদ জানাই, এবং আমরা চাই যে এই বিচারিক প্রক্রিয়াটা অত্যন্ত সুন্দরভাবে নিষ্ঠার সাথে যাবে। এখানে বোথ পার্টি, অর্থাৎ আমি বিচারক বলে আমি আমার মতো করে যেভাবে চাচ্ছি বিচারটা করতে, বা যেভাবে আমি সন্তুষ্ট করতে পারবো আমার স্টেক হোল্ডার্সদেরকে, এক পক্ষকে সেভাবে করে গেলাম, বাকি যারা আছে তাদের কোনো খবর নেই, এটা যেন এরকমভাবে না হয়। তাহলে আমাদের ৭১-এর যে মানবতা বিরোধী যেই ট্রাইব্যুনালটা হয়েছিল সেখানে যে বিচারগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের অফকোর্স কিছু সংখ্যক লোকের কিন্তু এখনো পর্যন্ত মনোপুত না। তার মানে সেটা যেন সেরকম না হয়, সেটা তার দিকে তাদের খেয়াল রাখতে হবে। ভাইয়ের একটা কথার সাথে জাস্ট অ্যাড করতে চাই, যেটা যে রাস্তায় নেমে নৈরাজ্য, আসলে বর্তমান পরিস্থিতিটাই হয়তো বা এরকম। ৫ আগস্টের পরবর্তীতে এত ১৫ বছরের ক্ষোভ যেটা ছিল কখনো তো নামতে পারে নাই। সো এই নামবে, দিস ইজ ভেরি ন্যাচারাল, এবং যমুনার অভিমুখেই প্রত্যেকটা যাওয়া দরকার বলে আমি মনে করি। কারণ হচ্ছে আগে তো কখনো প্রাইম মিনিস্টার অফিস বা কোথাও যেতে পারতো না। এখন স্টেটসম্যান হিসেবে আমার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ হচ্ছে আমি থেকে শুরু করে ওই গ্রামের অজপাড়াগে আমার রহিম করিম চাচা যাচ্ছে, তার সবার অধিকার রক্ষা করার দায়িত্ব ওনার। সো আমরা এই পুরো সাইকেলের মধ্যে যেই আমরা হচ্ছে আমাদের অধিকার পাবো না, ওনার কাছে যাবেন, হি ইজ সাপোজ টু এনশিওর দ্যাট। এবং বাট তাদের উপর যে আক্রমণ হয়েছে আজকে, সেটা অত্যন্ত নিন্দনীয়। শিক্ষক আমাদের জাতির মেরুদণ্ড, তাদেরকে আমরা কোনোভাবে এটা আমরা গ্রহণ করতে পারছি না। এবং সার্জিসের বক্তব্যের সাথে আপার সাথে আমি একটু দ্বিমত করব যে আসলে আমাদের বর্তমানে যে প্রশাসন বা হচ্ছে পূর্বের প্রশাসন অথবা আমাদের যে ম্যানেজমেন্টে যারা থাকে, সরকার অথবা সরকারে বলি বা বিভিন্ন সময় বলি আমলারা যারা থাকে, তাদেরকে আসলে আপনি যত সুন্দর করে কথা বলেন না কেন বা কোনোভাবে বলেন না কেন, এগুলো কখনো আসলে কাজ হয় না বলে আমরা দেখেছি। সেক্ষেত্রে একটু মাথা গরম করে হয়তো বলেছে, প্রাসঙ্গিকভাবে সুন্দর করে বলতে পারতো, বাট এই জিনিসগুলো আসলে হয়, আমরাও দেখেছি বিভিন্ন প্রোগ্রামে। জি, দেশে এক বছরে বন্ধ হয়েছে ১৮৫টি পোশাক কারখানা। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। ২ মাসে রফতানি কমেছে ৫ থেকে ৬%। বাইং হাউস অ্যাসোসিয়েশনের ব্রিফিং থেকে আমরা তথ্যগুলো পেয়েছি। সবশেষে সকলের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, নানান আলোচনা, গুজব, সংস্কার, পিআর, সনদ, এক্সিট, দাবি দেওয়া, মব, এসবের মধ্যে আমরা হাতে ধরে আমাদের অর্থনীতির চাকা থামিয়ে দিচ্ছি না তো? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত ৯টায় আবারও দেখা হবে।